গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন মোহনা এসে শুভলক্ষ্মীকে বলছে, শুভলক্ষ্মী, সবকিছু খাবার আমি তৈরি করে দিয়েছি, আর কি কিছু খাবার করতে হবে যদি বলো তাহলে আমি ব্রেকফাস্টটা করে দিতে পারি, তারপর আমাকে হসপিটালে যেতে হবে। তখন শুভলক্ষ্মী বলে, মোহনা এটা কি হচ্ছে, তুমি এরকম কেন করছো? আচ্ছা, এত মনে মনে ঘুমড়ে ঘুমড়ে মরছো তুমি, তবু তোমার বেস্ট ফ্রেন্ড যে সবচেয়ে কাছের বন্ধু তাকে তুমি মনের কথাটা বলতে পারছো না? তখন মোহনা বলছে, আমি কোনো মুখ লুকিয়ে আমি তোমাকে সব কথাই বলবো শুভলক্ষ্মী। আমার যে তোমার মুখখান দেখাতো যে আমি লজ্জায় মরে যাচ্ছি মনে হচ্ছে, কখনো কখনো নিজে আমি মরে যাই, আমার দাদা এভাবে কুকুরদি করবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি গো। তখন শোনো, এই সব কিছু চিন্তা দূর করো, তুমি না আমার বেস্ট ফ্রেন্ড, তাই বলছি আমাদের একটাই লক্ষ্য, আমরা দুজনে মিলে সিরিকে বাড়িতে ফিরে আনবো। তখন বলে, আচ্ছা ঠিক আছে, তবে তাই হবে, আমি যদি তোমাকে হেল্প করতে পারি তাহলে আমার থেকে খুশি কেউ হবে না। যদি আমাকে দাদার বিরুদ্ধে অনেক বড় কিছু এগেনস্টে লড়তে হয় তবু আমি লড়তে রাজি আছি। তখন সেখানে কেশব আসে, আর তখন শুভলক্ষ্মী বলে, কেশব, তোর কাকে আগে তুই বুঝে তো আমরা মিস্টার সেনের বিরুদ্ধে কি কি প্রমাণ খোঁজার চেষ্টা করছি। যে বলতে যাবে ঠিক তখনই কেশবকে ওর গার্লফ্রেন্ড ফোন করে, তখন বলে, আসছি, জাস্ট 5 মিনিট বলে চলে যায়। তখন শুভ বলে, বাবা এমনকে ফোন করলো যে মায়েদের সামনে কথা বলা হবে না। তখন মোহনা বলে, কি আমাদের ছেলেরা বড় হয়েছে তাই বলছি। তখন বলে, আমার একটু ভয় পায় তাই জানো, যদি উল্টাপাল্টা কোনো কাজ করে। তখন মোহনা বলে, আমাদের বাড়ির ছেলেমেয়েরা কখনো উল্টাপাল্টা কাজ করবে না, একটা শুধু চিন্তা হয়, যদি সিরিটা আমাদের বাড়িতে আমাদের মতো মানুষ হতো। এদিকে দেখা যায় যে আরিয়া খুঁজে বেড়াচ্ছে একটা ছেলেকে, আর তখন ছুটে ছেলেটা পিছু পিছু যায়, ছেলেটাও আরিয়াকে দেখে ভয় পালিয়ে যাচ্ছে। একটা জায়গায় দাঁড়ালে সেখানেও আরিয়া পৌঁছে যায়, সেখানেও দেখে ফেলে আরিয়াকে। তখন আরিয়া থেকে পালাতে আবারও যায়, কিন্তু আরিয়া ধরে ফেলে আর বলে, আমি তো কোনো কিছু ভুলই করিনি, তাহলে আমাকে আমাকে কেন এগোটা কলেজে দৌড় করে নিয়ে বেড়াচ্ছ? তখন বলে, আমি জানি বাবা তুমি কোনো ভুল করনি, কিন্তু তুমি আমাকে দেখে কেন পালাচ্ছ? শুধুমাত্র তোমার কাছ থেকে একটা আমি ইনফরমেশন নিব। তখন বলে, ও আমাকে প্রিন্সিপাল ম্যাম ডেকেছি বলে চলে যেতে গেলে আরিয়ার বন্ধুরা আসে আর চ্যাংদলা করে আরিয়ার কাছে কলেজকে নিয়ে যেতে। এদিকে দেখা যায় সাজ আর সুমু দুজনে ক্যান্টিনে বসে পড়াশোনা করছে। আর তখন সেখান করে ওরা লাইব্রেরিতে বসে পড়াশোনা করছে। আর তখন সোমু ওকে পড়াটা ভালোভাবে বুঝিয়ে দিলে সাজ বলে, সত্যি এই চ্যাপ্টারটা বুঝতে আমার এত কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল আমি যেন বুঝতেই পারবো না গো। তবে হ্যাঁ, তুমি যখন আমাকে বুঝিয়ে দিলে তখন আমার একদম মনে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। কেন আমি ভাবতেই পারিনি যে তোমার মতো একটা সিনিয়রের সঙ্গে আমার খুব ভালো বন্ধুদি হতে পারে। এদিকে সেই ছেলেটাকে চ্যাংডকে নিয়ে এসছে, নিয়ে এসে আরাকে পৌঁছে দেয়। আর তখন আরাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমি কি করেছি যে তুমি আমাকে এভাবে ধরে নিয়ে এসছ? তখন বলে, ঠিক আছে বাবা, তুমি শুধু বলো, ওই যে সমু বলে ছেলেটা তোমার বন্ধু তাই না, বেস্ট ফ্রেন্ড, তার ডিটেলস জানি, সে কে কোথায় থাকে কি বৃত্তান্ত সব কিছু বলতে হবে। তখন বলে, না বাবা, তুমি ওর সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করো না, ও সত্যিই খুব ভালো গো, ও সত্যি সাদাসেদে, ও পড়াশোনা ছাড়া কিছু চায় না, তাই বলছি ওর পেছনে তুমি লেগো না। তখন বলে, যেটা আমি বলছি সেটাই করো, আর যদি আমাকে না বলো তাহলে কিন্তু তোমার আমি 12টা বাজিয়ে দেব, এটা মনে রেখো। এদিকে তখন সমু ভাবে, ওহ, আদি আর সাজের সঙ্গে যা করেছে প্রথম দিন থেকে, আজ বা কি করেছে না করেছে কে জানে। তখন সাজকে বলে, আচ্ছা আরিয়া কি তোমাকে আজকে কিছু বলেছে? শোনো, আরিয়াকে তুমি সবসময় এড়িয়ে চলবে, হ্যাঁ, যে তোমাকে ওইসব করবে, বুলি করার চেষ্টা করবে, তাকে তুমি পাত্তাও দিবে না। তখন সাজ মনে মনে পালে, সমুদা, তুমি যেভাবে বলছো সেভাবে যে হবে না, কারণ যে আমাকে বুলি করে সে যে আমারই দিদি, আমি কি করে ওকে এড়িয়ে চলবো বলো? তখন সমু বলে, আরে বাবা সাজ, কি হয়েছে বলবে তো? আরিয়াজ তোমাকে কিছু বলেছে? তখন বলে, না না, আমি অন্য একটা কথা, ছাড়ো তো। বলে, ঠিক আছে, আমি তাহলে আজ উঠছি। তখন সাজ আর হাতটা ধরে বলে, উঠছি মানে? আজ তুমি আমাকে এত সুন্দর করে চ্যাপ্টারটা বুঝিয়ে দিলে আর তুমি উঠছ? আজ ক্যান্টিনে একটু তো খাওয়া দাওয়া হতেই হবে, তুমি খাবে তো? চলো আমাদের গিয়ে ওখান থেকে চাউমিন খাই। তখন বলে, বাবা, তোমাকে যদি প্রত্যেক দিন পড়াশোনা বুঝায় তাহলে তো আমার টিফিনের খাবারটা বেঁচে যাবে গো, তুমি তাহলে আমাকে প্রতিদিন খাইয়ে দিবে। এটা নিয়ে তখন সাজ আর সমু দুজনে খুব হাসাহাসি করে। এদিকে দেখা যায় আরিয়া তখন ছেলেটাকে বলছে, আমি কোনো উল্টাপাল্টা কথা শুনতে চাই না, আমি যেটা বলেছি আমি সেটাই করতে চাই। ঠিক তখনই ওর একটা বন্ধু আসে আর বলে, ওই যে সাজ বলে মেয়েটার ও সমু সিনিয়রের সঙ্গে এ দুদিনের মধ্যে এত ভাব হয়ে গেছে, মনে তো হয় সাদাসেদে গুটকাল মেয়ে, কিছুই জানে না, কিন্তু আমার মনে হচ্ছে ওদের মধ্যে কিছু একটা কথা ঘুরছে। তুই দেখ, এই দেখ, ভিডিওতে সবকিছু বুঝতে পারবি। তখন আরিয়া ভিডিওতে দেখে হাসাহাসি করছে, আর তখন বলছে, আমার সঙ্গে 2 মিনিট কথা বলার মতো সময় নেই, আবার ওর সঙ্গে ঠিক তো হেসে হেসে কথা বলছে, এসব বলে। তখন বলে, আচ্ছা ঠিক আছে, একটা কথা বলে, এসব কথা বাদ দিয়ে এবার বলো, তুমি যে বলবে কি বলবে?
না তখন ঠিক আরিয়া এই কথাটা ভাবতে আর বাবা ফোন করে, আর তখন ফোনটা ধরে বলে, ড্যাড এ সময় তুমি কল করেছো, কিছু হয়েছে? তখন বলে, না না কিছু হয়নি খো বেবি, আমি তোমার সঙ্গে তোমার কলেজে দেখা করতে এসেছি। তাই? তখন বলে, ড্যাড সত্যি বলছো? তুমি আমার সঙ্গে কি আমার কলেজে দেখা করতে এসেছো? তো হ্যাঁ আমি এক্ষুনি আসছি, তুমি দাঁড়াও বলে ফোনটা কেটে সেখানে ছুটে বেরিয়ে যায়। এদিকে এসব ফোন করে ও দাদা বয়ফ্রেন্ডের সাথে কথা বলে, আর তখন বলে, আমি কিন্তু আজকেই চলে আসব। তখন বলে, না আজকে এসো না, আমি সবটা বাড়িতে বলে এখনও উঠতে পারিনি, তুমি আসলে একটা ঝামেলা জড়িয়ে যাবে বাড়িতে, আমাদের এ কেয়স চলছে, আমি এ সময় কি করে বলবো বলো? তখন বলে, শোনো এসব শোনো, একটা কথা বলি, আমি এসব কিছু চাই না, আমি তোমাকে এখানে একা রেখে চলে গেলে তুমি। সকালটা অন্য দিনের মতোই শুরু হলেও কেশবের মনে অদ্ভুত এক অস্থিরতা কাজ করছিল। ফোনের ওপারে থাকা মানুষটির কণ্ঠে অভিমান স্পষ্ট ছিল। সে বলছিল, জানো আমাদের মধ্যে রিলেশন আছে, তবুও তুমি কেন গেলে? যদি না বলতে পারতে তাহলে আমার সঙ্গে সম্পর্কে জড়ালে কেন? কেশব কিছুক্ষণ চুপ করে থাকে। সে জানে এই প্রশ্নের উত্তর সহজ নয়। ধীরে ধীরে বলে, বলবো তো, কিন্তু আমাকে একটু সময় দাও, সব কিছু একসাথে বলা যায় না। ওপাশ থেকে দীর্ঘশ্বাস শোনা যায়। অভিমান মিশে থাকা কণ্ঠে উত্তর আসে, সময়, এই কথাটা বলতে তোমার 1 সেকেন্ড লাগে, কিন্তু আমার কাছে প্রতিটা মুহূর্ত কষ্টের। ঠিক তখনই ঘরে ঢোকেন কেশবের মা। তার উপস্থিতি টের পেয়ে কেশব তাড়াতাড়ি ফোন কেটে দেয়। মুখে এক অস্বস্তিকর হাসি এনে দাঁড়িয়ে থাকে। মা অবাক হয়ে জিজ্ঞেস করেন, কেশব তুই চমকে উঠলি কেন? ভূত দেখার মতো লাগছে তোকে? কেশব নিজেকে সামলে নিয়ে বলে, না না তেমন কিছু না, একটা কথা বলছিলাম তাই। মা লক্ষ্য করলেন ছেলের চোখে অস্থিরতা। তবুও তিনি বিষয়টা আর বাড়ালেন না, বরং বললেন, তুই কোথাও যাচ্ছিস? কেশব মাথা নেড়ে বলল, হ্যাঁ মা, কলেজে যাচ্ছি, আজ ওদের সঙ্গে একটু খাওয়া দাওয়া আছে। মা মৃদু হেসে বললেন, ঠিক আছে যা, তবে ফিরে এসে কিন্তু তোর বাবার সঙ্গে আকাশনের ব্যাপারটা নিয়ে কথা বলবি, আমরা প্ল্যানটা ঠিক করব। কেশব মাথা নেড়ে সম্মতি জানায়, কিন্তু তার ভেতরে ভেতরে যেন একটা চাপা ভয় কাজ করছে। কেশব বেরিয়ে যেতেই শুভলক্ষ্মী দূর থেকে সবকিছু লক্ষ্য করছিল। তার মনে সন্দেহের ছায়া ঘন হতে থাকে। সে মনে মনে ভাবে, বাবা মায়ের কাছ থেকে হয়তো কিছু লুকাতে পারবে, কিন্তু আমার কাছ থেকে? কেশব কখনো আমার কাছ থেকে কিছু লুকাতে পারে না। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তার বুকের ভেতর অদ্ভুত কষ্ট জমতে থাকে। সত্যটা জানার তাগিদ আরও বাড়তে থাকে। অন্যদিকে বাড়ির নিচে রান্নাঘরে আকাশন বসেছিল। তার সামনে সাজানো ছিল খাবারের থালা। শুভলক্ষ্মী ধীরে ধীরে এগিয়ে আসে। তার চোখে এক ধরনের দৃঢ়তা। সে মৃদুকণ্ঠে বলে, আজ আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেব। আকাশন অবাক হয়ে তার দিকে তাকায়। এই আচরণ তার কাছে অপ্রত্যাশিত ছিল। শুভলক্ষ্মী হাত বাড়িয়ে খাবার তুলে তার দিকে এগিয়ে দেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে আকাশন তার হাতটা ধরে ফেলে। শুভলক্ষ্মী চমকে উঠে জিজ্ঞেস করে, আপনি আমার হাতটা ধরলেন কেন? আকাশন শান্ত গলায় উত্তর দেয়, কারণ আপনি যে খাবারটা খাওয়াতে যাচ্ছিলেন তার চেয়ে আপনার এই আচরণটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তার কথায় যেন লুকানো ছিল গভীর ইঙ্গিত। শুভলক্ষ্মীর বুকের ভেতর কাঁপন শুরু হয়। আকাশন আবার বলে, সেদিন আপনি আমাকে কষ্ট করে বুঝিয়ে দিয়েছিলেন যে আপনি আমার মা নন, তবু আজ আবার কেন আমার সামনে দাঁড়িয়েছেন? এই কথাগুলো শুভলক্ষ্মীর হৃদয়ে তীরের মতো বিঁধে যায়। সে কিছু বলতে পারে না, তার চোখে জল চিকচিক করে ওঠে। সে বুঝতে পারে সম্পর্কের ভেতরে শুধু ভালোবাসা থাকলেই হয় না, সত্য আর বিশ্বাসও দরকার। আর সেই বিশ্বাসটাই হয়তো কোথাও ভেঙে গেছে। উপরে নিজের ঘরে কেশব তখন একা বসে আছে। তার হাতের ফোনটা বারবার কাঁপছে, কিন্তু সে ধরার সাহস পাচ্ছে না। সে জানে ফোনের ওপারে যে মানুষটা আছে সে শুধু উত্তর নয়, সত্য চায়। কেশব জানালার বাইরে তাকায়। আকাশটা আজ অদ্ভুত মেঘলা, যেন তার মনের অবস্থার প্রতিচ্ছবি। সে মনে মনে ভাবে, আমি কি সত্যিই ভুল করছি, নাকি আমি শুধু সময় চাইছি? নিচে শুভলক্ষ্মী ধীরে ধীরে নিজের চোখের জল মুছে নেয়। সে সিদ্ধান্ত নেয় সত্যটা তাকে জানতেই হবে, কারণ অজানা সন্দেহ নিয়ে বেঁচে থাকা তার পক্ষে সম্ভব নয়। এই বাড়ির প্রতিটা মানুষ যেন নিজের ভেতরে একটা করে গোপন সত্য লুকিয়ে রেখেছে। কেউ ভালোবাসার ভয়, কেউ হারানোর ভয়, আবার কেউ সত্য প্রকাশের পরিণতির ভয়। দিনটা শেষের দিকে এগিয়ে যায়, কিন্তু তাদের জীবনের এই জটিল সম্পর্কের গল্প যেন আরও জট পাকাতে